হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই গল্পটিকেই কন্টিনিউ করব। ইট মিনস আজকে আমরা এই প্রশ্নটির থার্ড পার্টটি পড়ব। আগের দুটো ক্লাসের মধ্যে তোমরা যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে ওই ভিডিওর কমেন্ট সেকশনে বা আজকের ভিডিও কমেন্টে অবশ্যই তোমরা তা বলতে পারো, ঠিক আছে? আমি তার অবশ্যই রিপ্লাই দেবো। চলো এবার আজকের পার্টটি ভালো করে পড়ি এবং যে টেক্সটটুকু আমরা আজকে পড়বো সেই টেক্সটটুকুর ভালো করে মানেগুলো আমরা বুঝবো। তার সাথে সাথে আমরা এর মধ্যে থাকা গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসগুলোকেও এক্সপ্লোর করব। তোমরা তোমাদের সামনে টেক্সটটি খুলে রাখো এবং হাতে বারবার করে আমি বলি পেন্সিল নিয়ে রাখো বা পেন নিয়ে রাখো, যাতে যে মানেগুলো আমি বলবো বা ইংলিশ মিনিংগুলো যেগুলো বলবো সেগুলো তোমরা খুব ভালো করে যাতে সামনে লিখে নিতে পারো, তাতে তোমাদের আগামীতে টেক্সটগুলো বুঝতে বা পড়তে সুবিধা হবে। তাহলে চলো এবার শুরু করা যাক। His own effort being constantly to banish fear, banish মানে দূর করা, and weakness from his own consciousness মানে আমরা আগেই জেনেছি কনসাসনেস মানে চেতনা বা বিবেক, মানে হিজ বলতে এখানে স্বামীজির কথা বলা হয়েছে, স্বামী বিবেকানন্দের। হিজ ওন এফোর্ট তার নিরন্তর চেষ্টা থাকতো, বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস, নিজের চেতনার মধ্যে বা নিজের চেতনার থেকে তিনি সবসময় উইকনেস মানে দুর্বলতাকে, ফিয়ার মানে ভয়কে, এই দুটো জিনিসকে তিনি দূরে রাখতে তিনি সবসময় তিনি চেষ্টা করতেন। অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ দ্য মাদার, এবং সবসময় তিনি মাকে তিনি চিনতে চেষ্টা করতেন। অ্যাজ ইনস্টিংটিভলি মানে উইলিংলি, ইচ্ছাকৃতভাবেই, অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, টেরর, সরো অ্যান্ড অ্যানিহিলেশন মানে ডিস্ট্রাকশন। বিবেকানন্দ বলেছেন যে মা সব জায়গাতে আছে, আমরা ইচ্ছাকৃতভাবেই আমরা সেটা বুঝতে চাই না, কিন্তু মা সব জায়গায় আছেন। কোথায় কোথায় আছেন তিনি? ইভিল তিনি বিভিন্ন রকম খারাপে আছে, টেরর ভয়ে আছে, সরো দুঃখে আছে, অ্যান্ড অ্যানিহিলেশন মানে ধ্বংস বা ডিস্ট্রাকশনের মধ্যেও কিন্তু মাই বিরাজ করছেন। অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, ঠিক অপরদিকে মা কিন্তু সেই একই কালিমাই কিন্তু সুইটনেস মানে মিষ্টত্ব এবং জয় আনন্দের মধ্যেও কিন্তু কালিমাই বিরাজ করছেন। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন। স্বামীজি কোনোভাবেই অ্যাট এনি কস্ট, কোনো রকম করেই এই যে গ্রেট কনসেপশন, মহান যে একটা উপলব্ধি বা মহান যে একটা ধারণা, এটাকে তিনি কখনোই কিন্তু ওয়াটারিং ডাউন মানে শিথিল করা, ঠিক আছে? এই যে দারুণ কনসেপশন বা দারুণ আইডিয়া তিনি একটা পেয়েছেন, এটার থেকে কিন্তু কখনোই তিনি দূরে চলে যাবেন না, বা এই জিনিসটাকে তিনি কখনোই কিন্তু নিজের থেকে দূর করতে দেবেন না। কোন জিনিসটা? যে কালিমা বা মা কালী সব জায়গাতে তিনি বিরাজ করেন, তিনি ভালোতেও আছেন, তিনি খারাপেও আছেন। ফুলস হি এক্সক্লেমড ওয়ান্স, একবার তিনি আমাদের জন্য বলেছিলেন তোরা তো বোকা। অ্যাজ হি dwelt in quiet talk on the worship of the terrible, quiet মানে লোনলি বা নিরিবিলি। একবার স্বামীজি একটা নিরিবিলি একটা আলাপচারিতায় বা নিরিবিলি একটা জায়গায় বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছিলেন, কি বিষয় নিয়ে তিনি বলছিলেন? দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, কালিমার যে ভয়ঙ্কর রূপের পূজার ব্যাপার নিয়ে তিনি বলেছিলেন। অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, আসো সবাই আমরা কালিমার সাথে একাত্ম হওয়ার আমরা চেষ্টা করি। Fools, they put a garland of flowers round thy neck and then start back in terror and call thee the merciful. বলছে তোরা তো বোকা রে। কেন বোকা? তারা স্বামীজি কেন আমাদের বোকা বলেছেন? তিনি বলেছেন তোরা কি করিস, তোরা সর্বপ্রথমে কালিমার গলায় ফুলের মালা ছড়াস এবং তারপরে কি করিস? অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, এবং তারপরে তোরা পিছিয়ে আসিস কালিমাকে ভয় পেয়ে। অ্যান্ড কল দি দ্য মার্সিফুল, এবং তারপরে তোরা সেই কালিমাকেই মার্সিফুল করুণাময়ী বলে পূজা করিস।
তোরা কেমন বোকারে। কেন বোকা বলেছেন? কারণ বোকা এই কারণের জন্যই, যেই মাকে আমরা গলায় মালা দেব বা যেই মাকে আমরা এত করুণাময়ী বলবো, তার থেকে আমরা দূরে পালাবো কেন? আমাদেরকে বুঝতে হবে কালীমার ভয়ঙ্করী রূপ, এটাই তো কালীমা, তাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। And as he spoke, the underlying egoism of worship that is devoted to the kind God, ঠিক আছে, এখানে কি বলেছেন স্বামীজি? বলছেন যে আমাদের পূজা যে আমরা যে করি, সেই পূজা করার মধ্যে আমাদের কিন্তু অহমিকা কাজ করে বা অহংকার কাজ করে। ইগোইজম মানে অহংকার। কিসে অহংকার? আমরা অহংকার করি যে আমরা বিশাল ভক্ত, বিশাল করে আমরা পূজা করি, কালীমার পূজা করি, কিন্তু সেটা ব্যাপার নয়। অহংকার করা কিন্তু কখনোই উচিত নয়। আবার অন্যদিকে আমরা কিভাবে দেখি ভগবানকে? দেখো, টু দ্য কাইন্ড গড, ভগবানকে আমরা একটা করুণাময় গড বা করুণাময় ভগবান বলে আমরা তাকে জানি। টু প্রভিডেন্স মানে ফেট, সেই ভগবানকে আমরা বিশ্বাস করি, যেই ভগবান আমাদের ভবিষ্যৎ আমাদের গড়ে দেয় বা ভবিষ্যতের আমাদের নতুন ভবিষ্যতের সন্ধান দেয়। দ্য কনসোলিং ডিভিনিটি, এমন একটা ভগবান বা এমন একটা ঐশ্বরিক জিনিসকে আমরা বিশ্বাস করি যার মধ্যে ঐশ্বরিক সান্ত্বনা দেওয়ার ক্ষমতা রয়েছে। উইদাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকুয়েক অর গড ইন দ্য ভলক্যানো, বলছে কিন্তু অপরদিকে আমরা কিন্তু কখনোই আর্থকুয়েক মানে ভূমিকম্প যে হয় তার ভগবানকে, বা ভলক্যানো মানে আগ্নেয়গিরি তার যে ভগবান, ওই ভগবানগুলোকে আমরা কি পূজা করি? আমরা কিন্তু পূজা করি না। কিন্তু বুঝতে হবে যে ভগবান সব কিছুতেই আছে। ভগবান তিনি যেমন কাইন্ড, তার সাথে সাথে তিনি যেমন ভাগ্য করে দেন, তিনি আমাদেরকে সান্ত্বনা দেন, সে একইভাবে তিনি কিন্তু ভলকানোতেও থাকেন, তিনি কিন্তু আর্থকুয়েক ঘটনার মধ্যেই কিন্তু সেই মাই বিরাজ করছে। ওভারওয়েলম দ্য লিসেনার, স্বামীজির এই কথাগুলোতে তার সামনে সব ভক্তরা ওভারওয়েলমড, মুগ্ধ হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়। ওয়ান স দ্যাট সাচ ওয়ার্শিপ ওয়াজ এট বটম, আবার আমাদের মধ্যে কেউ কেউ এই যে পূজাটাকে কিন্তু তলানিতে দেখে, একদম নিচু রকম করে সে দেখে। কি হবে? অ্যাজ দ্য হিন্দু কলস ইট, কিছু কিছু হিন্দু সেটাকে বলে মিয়ারলি শপকিপিং। আমরা মায়ের সাথে দোকানদারি করি। কেমন? মা আমাকে এটা করে দাও মা, তোমাকে আমি এটা দেবো। মা তুমি আমাকে এটা করে দাও মা, আমি তোমাকে ওটা দেবো। এটা কেন? বলছে অনেকেই তাই আমরা ভাবি যে পূজা দেওয়া মানে মনে হয় কোনো শপকিপিং, আমরা ভগবানের সাথে দর কষাকষি করি। অ্যান্ড ওয়ান রিয়েলাইজড দ্য ইনফাইনিটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং দ্যাট গড ম্যানিফেস্টস থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। বলছে এবং অ্যান্ড ওয়ান মানে এখানে বিবেকানন্দ বা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলা হয়েছে। বলছে অ্যান্ড ওয়ান রিয়েলাইজড, একজন বুঝেছিলেন, দ্য ইনফাইনিটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং। বলছে শিক্ষা দেওয়ার মধ্যে যে একটা কঠোরতা আছে, একটা সত্যতা আছে, সেই জিনিসটা তিনি বুঝেছিলেন। এবং কোন বিষয়ে শিক্ষা দেওয়ার মধ্যে? দ্যাট গড ম্যানিফেস্টস থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, যে ভগবান তিনি সব কিছুরই তিনি সৃষ্টিকর্তা। তিনি যেমন খারাপের সৃষ্টিকর্তা, তার সাথে সাথে তিনি ভালোরও কিন্তু সেই একই ভগবানই সৃষ্টিকর্তা। ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড and will that are not to be baffled by the personal self was in fact the determination. দেখো এই লাইনটুকু আমাদেরকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই লাইনের মধ্যে আমাদের ডিটারমিনেশন বা আমাদের প্রতিজ্ঞা বা দৃঢ় প্রতিজ্ঞা কী হওয়া উচিত সেটার একটা ছোট্ট করে সংজ্ঞা বা বর্ণনা দেওয়া হয়েছে। কি বলেছে? ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড, আমাদের সত্যিকারে যদি অ্যাটিটিউড আমাদের মধ্যে তৈরি হয়, সেটা কীভাবে আসে? ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, মাইন্ড মানে আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন, আরেকটা হলো অ্যান্ড উইল আমাদের ইচ্ছা। বলছে আমাদের মধ্যে দুটো জিনিস কাজ করে, কোনো একটা কাজ করার বিষয়ে আমাদের দুটো জিনিস আমাদেরকে কি করে, আমাদেরকে সামনে দিয়ে গাইড করে। সেটা কি? একটা আমাদের ব্রেন এবং আরেকটি হলো আমাদের ইচ্ছা বা আমাদের মন। দ্যাট আর নট টু বি বাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ। কিন্তু কোনো কাজ করতে গেলে এই দুটো জিনিস সবসময় আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে। সেটা ঠিক, মাথা একটা কথা বলবে, আবার তোমার মন একটা কথা বলবে। কিন্তু কোনো সময় কোনো কাজ করার ক্ষেত্রে তোমার পার্সোনাল সেলফ, নিজস্বতা যেটা নাকি আছে, সেটা দিয়ে কিন্তু কোনো সময় তোমার মাইন্ড বা তোমাদের উইল পাওয়ারকে বা ইচ্ছাকে কোনো সময় কিন্তু সেটাকে দিয়ে বিচলিত করবে না। ব্যাফেল্ড মানে বিচলিত করা।
ওয়াজ ইন ফ্যাক্ট দ্য ডিটারমিনেশন। যদি তোমার মস্তিষ্ক বা তোমার মাথা বা তোমার ইচ্ছাকে যদি তোমার নিজস্বতা যদি সেটাকে দিয়ে বিচলিত করে, তাহলে কিন্তু তুমি দৃঢ় প্রতিজ্ঞ নও। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অব দ্য স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তারপরে স্টার্ন মানে স্ট্রিক্ট, কঠোরভাবে তিনি বলেছেন, কি বলেছেন? টু সিক ডেথ নট লাইফ। ওরে মার কাছে তোরা মৃত্যু চা, জীবন চাস না। কারণ জীবন মানেই তো চাওয়া পাওয়া সব কিছু। মৃত্যু চাইলেই দেখবি জীবনে আসল সত্য তুই বুঝতে পেরেছিস। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য শোর্টস পয়েন্ট টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর। স্বামীজি বলেছেন আমাদের উদ্দেশ্যে যে তোরা নিজেকে শোর্টস পয়েন্ট, তরবারির সামনে নিজেকে উলঙ্গ করে দে, মায়ের কাছে নিজেকে সঁপে দে। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর। এবং মায়ের কাছে, মায়ের ভয়ঙ্কর রূপের কাছে নিজেকে একাত্ম করে দে। তাহলেই দেখবি কত আনন্দ, কত মজা তার মধ্যে লুকিয়ে আছে। ইট উড হ্যাভ বিন altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conceptions on a disciple. দেখো এর পরে প্যারাতে খুব সুন্দর করে প্যারাটা শুরু হয়েছে। কি বলেছে? ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট মানে অমিল বা নট সিমিলার উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম। বলছে স্বামীজির মতে স্বাধীনতা কিন্তু আলাদা ব্যাপার ছিল। সেটা কি? টু হ্যাভ শট টু ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া। টু হ্যাভ শট টু ইম্পোজ হিজ ওন কনসেপশনস অন এ ডিসাইপল। বলছে স্বামীজি কোনো সময় বা কোনোভাবেই কিন্তু নিজের শিষ্যদের উপরে নিজের যে ধ্যান ধারণা ছিল সেটা কিন্তু কখনোই তিনি কিন্তু চাপিয়ে দিতেন না। তাই বলেছে যে স্বামীজির মতে স্বাধীনতা কিন্তু একটু আলাদা রকম ছিল। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, বলছে বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, মাই বলতে এখানে নিবেদিতার সম্বন্ধে বলা আছে বা নিবেদিতা নিজের জীবনের কথা বলেছেন। বলছে বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ হিসাবে আমার আগের জীবনে আমি যেটা করতে চেয়েছিলাম, হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস। বলেছে আমি আমার আগের জীবনে যেটা আমি শিখেছি বা যেই জিনিসটার প্রতি আমি ঝুঁকেছি সেটা কি? সেটা হলো ভারতীয় চেতনায় নিজেকে লীন করার প্রয়োজনীয়তা আছে। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড, বলছে অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি মানে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এবং আমার ব্যক্তিগত যে দ্বন্দ্ব ছিল অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, টু অমরনাথ। স্বামীজির সাথে একবার অমরনাথে যাওয়ার সময় আমার একটা স্মৃতি হয়েছিল বা একটা স্মৃতি কিছু বা আমার কিছু স্মরণে এসেছিল। সেই বিষয়ে কিন্তু আমার কিছু কনফ্লিক্ট বা আমার কিছু ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কখন? ওয়াজ এ উইটনেস নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস হুইচ ইন্ডিয়ান সিস্টেমস অফ ওয়ার্শিপ হেল্ড ইন দ্যাট কনসাসনেস। বলেছে আমার একটা বিষয়ে আমার দ্বন্দ্ব তৈরি হয়েছিল যখন আমি স্বামীজির সাথে অমরনাথে গিয়েছিলাম। এমন একটা স্মৃতি যেই স্মৃতিটা আমার মনের বিশাল জায়গা নিয়ে আছে। কোথায়? ভারতের মানুষরা বা ভারতের এই যে চেতনা, সেই চেতনার মধ্যে পুজোটাকে ভারতীয়রা কীভাবে দেখে সেই জিনিসটা কিন্তু স্বামীজির সাথে অমরনাথ যাত্রা করার সময় আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। সেটা কখনোই ভোলার নয় এবং সেই জিনিসটাই আমার জীবনে অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। আই সেট মাইসেলফ দেয়ারফোর টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ। তারপর থেকে আমি ঠিক করি যে এখন থেকে আমি কালী পূজায় নিজেকে সঁপে দেব। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ অর টেক বার্থ ডেলিবারেটলি মানে উইলিংলি, ইচ্ছাকৃতভাবেই। পারহ্যাপস ইন এ নিউ রেস, বলছে আমি যখন নিজেকে কালিমার জন্য সঁপে দেওয়ার কথা ভাবলাম, আমার জন্য ব্যাপারটা ঠিক একই রকম। ঠিক কীরকম করে? কেউ একজন মানুষ যখন সে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখেন, এ নিউ ল্যাঙ্গুয়েজ অর টেক বার্থ ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবেই তার যখন নতুন জন্ম হয়, পারহ্যাপস ইন এ নিউ রেস, নতুন একটা সে জাতির মধ্যে সে গিয়ে পড়ে। ঠিক একইভাবেই যেহেতু এটা কেন বলেছে
নিবেদিতা, কারণ নিবেদিতা তো বাইরের থেকে এসছে, তার কাছে কালী পূজাটা একদম আলাদা। সে বিবেকানন্দের অনুপ্রেরণায়, ভারতীয়দের অনুপ্রেরণায় সে কালী পূজা করতে সে চায়, তাই তার কাছে কালী পূজাটা একদম নতুন জিনিস শেখা। তাই সে বলছে মনে হচ্ছে আমি নতুন ভাষা শিখছি, নতুন করে আমার জন্ম হতে চলেছে। To this fact I owe it that I was able to understand as much as I did of our master's life and thought. বলছি এই বিষয়ে আমি কিন্তু আমার স্বামীজির কাছে ঋণী। দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, দেখো ঋণী কোন কথাটা বলেছে, ও বলতে ঋণী বোঝায়। টু দিস ফ্যাক্ট, এই বিষয়ে, আই আমি ঋণী, ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, যে আমি বুঝতে সক্ষম হয়েছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আর মাস্টার্স লাইফ, আমার গুরুর জীবনের কাছে থেকে আমি সব জিনিস বুঝতে আমি সচেষ্ট হয়েছি। অ্যান্ড থট, তার যে চিন্তাভাবনা, তার যে জীবন, তার যে দর্শন, সেই জিনিসটি আমি যখন আমি বুঝতে পেরেছি, আমি তাই আমার স্বামীজির কাছে বা আমার গুরুর কাছে আমি ঋণী। কীভাবে বুঝেছি? স্টেপ বাই স্টেপ, একটু একটু করে, গ্লিমস আফটার গ্লিমস, তার জীবনের, তার চিন্তাধারণার বিভিন্ন রকম ঝলকগুলো আমি পরপর করে আমি পেয়েছি। আই বিগান টু কম্প্রিহেন্ড এ লিটল, কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। আমি আস্তে আস্তে করে, একটু একটু করে বিভিন্ন রকম আমার স্বামীজির বা আমার গুরুর জীবনের বিভিন্ন রকম জিনিস আমি শিখেছি। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস হি ওয়াজ উইদাউট নোয়িং ইট এ বর্ন এডুকেটর। তাও কত সুন্দর একটা কথা বলেছে। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, বলছে ধর্মীয় দিক থেকে, হি ওয়াজ তিনি ছিলেন, উইদাউট নোয়িং ইট তিনি জানতেনই না, এ বর্ন এডুকেটর তিনি যে একজন জন্মগত শিক্ষক। মানে নিবেদিতা বলেছেন যে স্বামীজি যে একজন জন্মগত শিক্ষক, সেই জিনিসটা তিনি যে ছোটোবেলার থেকেই তার মধ্যে মানে ইনবিল্ট হয়ে গেছে, সেই জিনিসটা স্বামীজি জানেনই না যে তিনি ধর্মীয় বিষয়ে কত বড় একজন শিক্ষক। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, স্বামীজির মধ্যে কিন্তু কখনোই দ্বিধা বা কোনো বিষয়ে দ্বন্দ্ব কিন্তু জন্ম নিত না। স্ট্রাগলিং থট মানে দ্বিধা। বিং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, একবার তার সাথে থাকার সময় যখন একটা কালী মার ছবি আনা হলো, অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, আমি দেখলাম যে মায়ের ছবি দেখে স্বামীজি তো তেমন কোনো পাত্তা দিচ্ছেন না বা তেমন কোনো তোয়াক্কা করছেন না, পাসিং এক্সপ্রেশনটাকে পাস করে দিচ্ছে। আই সাডেনলি সেড, আমি তখন হট করে বলে উঠলাম, পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা, ইজ শি। নিবেদিতা তখন স্বামীজিকে বলল, আচ্ছা আমার মনে হয় কালী কিন্তু শিবেরই একটা রূপ, মানে আমি কালীর মধ্যে কিন্তু শিবকে দেখতে পারি, তাই নয় কি? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, এই কথাটা শুনে স্বামীজি আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। ওয়েল তাই নাকি? এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তোমার মতন করে তুমি ভাবো, তোমার মতন করে তুমি মাকে ডাকো। হি সেড জেন্টলি, তিনি খুব আলগা করে, খুব আলতো করে আমাকে এটা বললেন। এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, নিজের মতন করে তুই মাকে ডাকো, তুমি যেভাবে তুমি মাকে ডাকবে মা তোমার কাছে সেভাবেই ধরা দেবে, যেরকম করে তুই মাকে ডাকবে সেভাবেই মা তোমার কাছে আসবে। এটাই হলো আমাদের মা, মায়ের মহিমা এখানেই লুকিয়ে আছে। তাহলে বন্ধুরা আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়বো। আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছো। খুব সুন্দর একটি টেক্সট, খুব ভালো লাগছে। আশা করি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে? তাহলে আমাদের দেখা হবে এই লেসনের পরে আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ওকে, গুড বাই।